গল্পটি সম্পূর্ণ কাল্পনিক, এটার সাথে বাস্তবতার কোনো মিল নেই। রাত সকাল সকাল বাইরের মিষ্টি রোদের দেখা মিলছে। বেলা এখন 11:30। তের আর স্কুলের চাকরি নেই। হেডমাস্টারের বলা 15 দিনের চাকরির সময় শেষ হয়ে গেছে, তাই এখন পুরোপুরিভাবে আশ্রমের সকল কাজে দায়িত্ব পালন করছে। আজ সেই সকাল থেকে দুজন আন্টির সাথে কাজে হাত লাগাচ্ছে। আপাতত আশ্রমের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ করে ভেজা কাপড় শুকানোর জন্য উঠানের বিশাল বড় বড় দড়ি টানাচ্ছে তারা। ছাদে জায়গা হয়নি, এখন উঠানে ব্যবস্থা করতে হবে। তে উঠানের শেষ মাথার বিশাল বড় বেল গাছের কিছুটা উপরে উঠে শক্ত করে দড়ি গিট দিয়ে এক লাফে আবার নেমে পড়ে। তার এমন কাণ্ড এই বয়সেও গাছে ওঠা দেখে একজন হাঁ করে বলে ওঠে, এত বড় মেয়ে এখনো কিভাবে গাছে ওঠে? আমি একটা চেয়ার নিয়ে আসি, আর কখনো এইভাবে গাছে উঠবে না। তে মলিন হাসে। বালতি দিয়ে রাখা ভেজা কাপড় কিছু হাতে নিয়ে কাঁধের উপরেও রাখে। এরপর একটা একটা করে মেনে দেওয়া শুরু করে। দুজন আন্টিও পাশে নিজেদের মতো ব্যস্ত হয়ে পড়েছে। তে ভাবে, দিনগুলো কতই না ভালো ছিল, যখন এতিম হওয়া ছাড়া আর কোনো দুঃখই ছিল না। মুখে হাসি চাঞ্চল্যতা তবুও লেগেই থাকতো। দিনগুলো কতই না ভালো ছিল, মুক্ত পাখির মতো প্রকৃতিতে মিশে যেত। দিনগুলো কতই না ভালো ছিল, একজন বন্ধুও ছিল। কেন ভালো দিনগুলো এত অল্প সময়ের জন্য হয়? তে নিজেকে নিজে প্রশ্ন করে। অতপর ফের কাপড় মেলতে মেলতে তাচ্ছিল্য হেসে ওঠে। এখন যেমন সে আফসোস করছে। কড়া রোদ্রে তিনজন মিলে সবগুলো কাপড় মেলে দেওয়া শেষ করে। অতপর আশ্রমের সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতে একজন বলে ওঠে, গোসল করে এসে খাবার ব্যবস্থা করা যাক এবার। স্কুল থেকে বাচ্চারা কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে। তে তার পরনের শার্টের বোতাম একটা খুলে। নীল রঙের শার্ট ভিজে চুবো চুবো অবস্থা। আজ ঠান্ডা কম বলে সোয়েটারে পরা হয়নি। মহিলাটি তের দিকে তাকায়, কিন্তু হঠাৎ চোখে পড়ে তের গলায় এবং আরো নিচে ছোপ ছোপ কাছে দেখা যায়, স্পষ্ট দেখা যাচ্ছে। তিনি গলার দিকে হাত বাড়িয়ে জিজ্ঞাসা করে ওঠেন, কি হয়েছে তোমার শরীরে? এসব দাগ কিসের? তার আসমিক প্রশ্নে তের মুখ ফ্যাকাশে হয়ে যায় সঙ্গে সঙ্গে। দ্রুত শার্টের বোতাম যেটা খুলেছিল সেটা লাগিয়ে আমতামতা করে ওঠে। এতদিন অতিরিক্ত ঠান্ডার ফলে সোয়েটার পরেছিল, যার জন্য শরীরের দাগগুলো কারো চোখে পড়েনি। তবে আজ কি হলো বলো? এত দাগ কিসের? আর নিচের দিকে তো দেখা যাচ্ছে। কি হয়েছে আমাকে দেখাও, ত্বকের কোনো সমস্যা হয়নি তো? তে 2 কদম পিছিয়ে চলে যায়। তেমন কিছু না, আমার অ্যালার্জি আছে, ঠিক হয়ে যাবে, ওষুধ খাচ্ছি আমি। কথাটা বলি সে চলে যায়। তে নিজের ঘরে ঢুকে ঠাস করে দরজা লাগিয়ে চোখ বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস ফেলে। তারপর ধীরে ধীরে সে আয়নার দিকে পা বাড়ায়। অতপর দেখা মিলে তার আয়নাতে প্রতিচ্ছবি। কতটা বদলে গেছে সে, শরীর স্বাস্থ্যের অবস্থা কেমন ভেঙে গেছে। ধীরে ধীরে সে শার্টের বোতামগুলো খুলে শরীর থেকে শার্ট খুলে ফেলে। প্রকাশ হয় তার ফর্সা শরীর, যার মৃদু ঠান্ডায় কেঁপে ওঠে। তে 2 হাত দিয়ে নিজেকে চেপে ধরে। তার চোখ দুটো ছলছল হয়ে ওঠে। ঝাপসা চোখে নিজের অবস্থা দেখে চিৎকার করে তার কাঁদতে ইচ্ছে করছে। ত্বকে অসংখ্য কামড়ের দাগ, গলায় প্রতিবার চেপে ধরায় সেখানেও দাগ বসে গেছে। তে আয়নার দৃষ্টি রেখে ক্রোধ ভরা কণ্ঠে বলে, আমাকে ধরে রাখতে পারবেন না, আমি মৃত্যুকে বেছে নেব, তাও তার সাথে থাকবো না। তে তার নিজের শরীরে হাত বোলায়। কিছু জায়গা প্রচণ্ড ব্যথা হয়ে আছে। সেই রাতে তাকে মনে রাখার জন্য আবার যে ক্ষতগুলো করেছিল, আসলে সত্যিই সে এক মুহূর্তের জন্য ভুলেনি। যন্ত্রণাগুলো তার প্রতি খুব যত্ন সহকারে ঘৃণায় পরিণত হয়েছে। এই ঘৃণার ভার সে কি নিতে পারবে? অন্যদিকে রাশিয়া মস্কো অ্যান্টোনভ প্যালেস। জাঙ্কুক এয়ারপোর্ট থেকে সোজা অ্যান্টোনভ প্যালেসে এসেছে। আজ 2 দিন হবে। এখানে আসার পর থেকে নানান কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে নিজ প্যালেসে এখনো যায়নি। সময় এখন দুপুর 2টা। মস্কো শহরে আপাতত গ্রীষ্মকাল চলছে। রোদ্রের মধ্যে অ্যান্টোনভ প্যালেসের বিশাল বড় সবুজে ঘেরা গার্ডেনে টেবিলের উপর বসে আছে জাঙ্কুক। সে হাতে একটা বন্দুক নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে, এবং যে টেবিলের উপর বসে আছে পুরো টেবিল ছড়িয়ে ছিটিয়ে বন্দুক রাখা। তার থেকে কিছু দূরে জিন পায়ের উপর পা তুলে একজন ইতালিয়ান
ডিলারের সাথে কথা বলছেন। মিস্টার লিওনার্দো, সমুদ্র পথ ছাড়া অস্ত্র ইতালিতে সাপ্লাই করা অসম্ভব। আর সমুদ্র পথে যেতে হলে আমার পজিশন ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। আমি আপনাকে অবশ্যই জোর করছি না, পুরোটা আপনার উপর। আমি শুধু আপনাকে অফার দিচ্ছি, 70% লাভ আমার থাকতে হবে। জিন ঠোঁটের কোণে হাসি নিয়ে চোখ থেকে সানগ্লাস খুলে ফের বলে, আপনার উচিত ছিল সবকিছু ভেবে আমার সাথে ডিল করতে আসা। জাঙ্কুক বন্দুকের দিকে চেয়ে বলে, রাজি হয়ে যান মিস্টার লিওনার্দো। বেশি সময় নিলে ডিল অবশ্যই হাতছাড়া হবে। সাথে জীবন নিয়ে এখান থেকে ফিরে যাওয়া আপনার জন্য অসম্ভব। আপনার কি মনে হয় না এটা খুবই দুঃখজনক হবে? এতদিন শুধু শুনেছি, কিন্তু আজ বুঝলাম অ্যান্টনভ ফ্যামিলির প্রতিটা সদস্য সমুদ্র পথের অস্ত্র ব্যবসা কিভাবে রাজ করছে। যাই হোক, আমি রাজি। ডিল নিয়ে তাদের কথোপকথনের মধ্যে হাজির হয় কাই এবং তাইমিন, জাঙ্কুকের সৎ ভাই। বয়সে জাঙ্কুকের থেকে একটু ছোট হবে, দেখতে পুরোপুরি রাশিয়ান। তাইমিন জাঙ্কুককে দেখে ঠোঁটের কোণে বাঁকা হাসি নিয়ে হাত মেলাতে যাবে। তাকে এগোতে দেখা মাত্রই জাঙ্কুক আচমকা তার পায়ের আশেপাশে কয়েকটা গুলি ছুড়ে। তাইমিন লাফিয়ে ওঠে। উপস্থিত সবাই চমকে যায় তার কাজে। জিন কড়া গলায় ধমকে ওঠে। জাঙ্কুক খুব শান্ত স্বাভাবিক ভঙ্গিতে বসা থেকে উঠে তাইমিনের দিকে বন্দুক তাক করে ফিসেল হাসে। পায়ের ধুলো গায়ে মাখি না আমি। রাস্তার কুকুর ছানার জায়গা কি ভুলে গেছো নাকি? অপমানে তাইমিনের হাত মুষ্টিবদ্ধ হয়ে যায়। তীক্ষ্ণ দৃষ্টিতে জাঙ্কুককে দেখে। পেছন থেকে কাই তার কাঁধে হাত রাখেন সংযত থাকার জন্য। জিন গভীর নিঃশ্বাস ফেলেন। সামনে বসা ডিলার লিওনার্দোকে বিদায় জানায়। লিওনার্দো ঠোঁটের কোণে হাসি নিয়ে কাইকে এক নজর দেখে বসা থেকে উঠে চলে যেতে জিন বিরক্ত কণ্ঠে বলে ওঠেন, একজোট হয়ে থাকলে মানুষ কখনোই নিচে নামাতে পারে না, কিন্তু আমার পরিবারের ভিতরেই সব সমস্যা। তোমাদের কারণে মানুষ আমাদের উইকনেস জেনে যাবে, তখন নিচে নামতে সময় লাগবে না। জাঙ্কুক ঠোঁটের কোণে হাসি নিয়ে বন্দুক সরিয়ে উপহাস কণ্ঠে বলে, কোন পরিবার? তুমি, আমি আর এই দুটো কুকুর? জিন অত্যধিক রেগে চেঁচিয়ে ওঠেন, জাঙ্কুক। জাঙ্কুক ভাবলেশীন ভঙ্গিতে হাতের বন্দুক টেবিলের উপর রেখে বুকে হাত গুজে, তোমাদের মধ্যে যা খুশি তা করো, কিন্তু বাহির পর্যন্ত এসব যেন না যায়। আমি নিজেকে নিচে দেখতে পারবো না। মাফিয়া ওয়ার্ডে নারী অস্ত্র ব্যবসায়ীদের মধ্যে আমি একজন যে এ পর্যন্ত টিকে আছি। তোমাদের কারণে আমি কোনো কিছু হারাতে চাই না। কথাগুলো বলে জিন বড় বড় নিঃশ্বাস ফেলে জাঙ্কুককে উদ্দেশ্য করে বলে, তোমাকে এখানে প্রয়োজন জাঙ্কুক। যত দ্রুত সম্ভব কোরিয়া থেকে ফিরে আসো। আমার পর তো তোমাকে এসব দায়িত্ব নিতে হবে। প্রতিটা ডিলে আমি তোমাকেই রাখতে চাই। জিনের বলা শেষ হলেই কাই বলে ওঠে, আমার মনে হয় জাঙ্কুক কোরিয়াতেই সেটেল হতে চায়, তার জন্যই মাসখানেক হলো। তার বাকি কথা বলার আগেই জাঙ্কুক শব্দ করে হাসে। বন্দুক এখন আমার সামনে পড়ে আছে। আমি আজ নিশ্চিত হাঁটুতে গুলি করব না, সোজা মাথায় করব। কাই চুপসে যায়। জিন হতাশার শ্বাস ফেলে, তোমাদের কিছু বলে আমার লাভ নেই। জাঙ্কুক তার হাত ঘড়ি থেকে এক নজর চোখ বুলিয়ে বলে ওঠে, আমি এখন বের হচ্ছি। কাজ আছে বলে আর এক মুহূর্ত দাঁড়ায় না, সে হাঁটা ধরে। জাঙ্কুক হাঁটতে হাঁটতে চোখ থেকে সানগ্লাস সরিয়ে হঠাৎ সরু দৃষ্টি করে একজনকে দেখে। ধীরে ধীরে তার ঠোঁটের কোণে বাঁকা হাসি চলে আসে। সে মনে মনে উপহাস করে বলে, একজন হৃদয় ভাঙা অসহায় প্রেমিক, যাকে সে তার দুনিয়াতে এনে রেখেছে। বেচারা। রাশিয়ার মাটিতে এতদিনের সময়ের সাথে সাথে চঞ্চল সায়নও বদলে গেছে। বাচ্চামো স্বভাব ছেড়ে ম্যাচিওর হয়ে গেছে। ফর্মাল গেট আপ গাড়ি থেকে নেমে দৃষ্টিনত করে দাঁড়িয়ে আছে সে। জাঙ্কুক তার কাছে এসে থেমে দু হাত পিছনে বেঁধে দাঁড়ায়। হ্যালো স্যার, সায়নও বলে ওঠে। জাঙ্কুক হালকা ঘাড় কাত করে কিঞ্চিত হাসে। এখানে আসার পর অবশ্যই তোমার কোনো সমস্যা হচ্ছে না? না স্যার, সব কিছু আমার জন্য একদম পারফেক্ট, ইয়ঞ্জন বলে ওঠে। তাকে সবকিছু হিসাব নিকাশের দায়িত্ব দেওয়া হয়েছে। জাঙ্কুক হালকা মাথা দুলিয়ে ফের সায়নের দিকে কিছুটা তীক্ষ্ণ দৃষ্টি ফেলে। বাংলাদেশে যেতে চাও? কিছুদিনের ছুটিতে? চাইলে যেতে পারো আগামী মাসে। সায়নও কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকলেও চোখ মুখ চকচক করে ওঠে খুশিতে। জাঙ্কুক ফের সানগ্লাস পরে তাকে পাশ কাটিয়ে হাঁটা ধরে। ডক্টরের ছেলের মুখে হাসি তার পছন্দ হয়নি। এই হাসির সাথে এমন কেউ আছে যাকে সে কাঁদাতে পছন্দ করে। তবে সে এখন নিশ্চিত, কারণ সে এখন শুধুই তার। জাঙ্কুক তার হাত মুষ্টিবদ্ধ করে মৃদু হেসে নিঃশব্দে তেয়ে নামটা অসংখ্যবার আওড়ায় এবং তার কান্নারত ক্রোধ মিশ্রিত মুখখানা তার চোখে ভেসে ওঠে, যা আজকাল তার কতটা পছন্দের দূর থেকেও সে অনুভব করছে। এইদিকে প্রতিদিনের মতো আশ্রমের পরিবেশও ছিল
আজ একই রকম রান্না বান্না, বাচ্চাদের রেডি করে স্কুলে পাঠানো, এরপর আশ্রম নিয়ে ব্যস্ত হয়ে থাকা একই রুটিন। গত কয়েকদিন ধরে এভাবেই যাচ্ছে। রাত কাটছে তীর। জাঙ্কুক নামে নিষ্ঠুর ব্যক্তি 2 দিনের কথা বলে গেলেও আজ 4 দিন হবে কোনো খোঁজ খবর নেই, যার কারণে তে আজকাল স্বস্তির নিঃশ্বাস ফেলছে। হয়তো উপরওয়ালা তার দিকে একটু চেয়েছেন, মুখ ফিরিয়েছেন, দয়া করেছেন কিছুদিনের জন্য। কিন্তু যার কপাল খারাপ থাকে তার জীবনে কি ভালো সময় বেশিক্ষণের জন্য হয়? বেলা 12টা, সব কিছু স্বাভাবিক ছিল। তে নিজের ঘরে অবসর সময় রং দিয়ে ক্যানভাসে আঁকিবুকি করছিল। হঠাৎই আশ্রমের এক মহিলা তেকে এসে ডেকে নিয়ে যায়। তে কৌতূহলী হয়ে দ্রুত পায়ে দোতলার সিঁড়ি বেয়ে সদর দরজার কাছে গিয়ে দাঁড়ায়। আর দাঁড়াতেই তার মুখের প্রতিক্রিয়া বদলে যায় সঙ্গে সঙ্গে। দৃষ্টিনত হয়ে যায়। গম্ভীর মুখে চেয়ারে বসে আছে কিম নামজুন। তার পাশে দাঁড়িয়ে আছে লিজা, যার তীক্ষ্ণ রুক্ষ দৃষ্টি তের দিকে স্থির। তের বুকটা কেমন মোচড় দিয়ে ওঠে। শরীরে কম্পন অনুভব করে। তার মস্তিষ্ক কিছু একটা জানান দিচ্ছে। তাদের এখানে আসার কারণ কি হতে পারে? তে ঢোক গিলে দৃষ্টি নত করে 1 পা 2 পা করে তাদের কাছে গিয়ে দাঁড়ায় আর সালাম দেয়। আর এম গম্ভীর কণ্ঠে সালামের উত্তর নিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলে ওঠেন, কোনো কিছু ভেঙে বলার আমার ইচ্ছে নেই, তবে ঘুরিয়ে ফিরিয়ে বলবো না। আমি জানি তুমি এতটুকু বুঝতে পারছো এখানে হঠাৎ আমার আসা আর তোমাকে আমার সামনে ডেকে নিয়ে আসার কারণ কি হতে পারে। পেট ঠোঁট কামড়ে পরনের স্কার্ট 2 হাত দিয়ে খিঁচে ধরে। আর এম দীর্ঘ নিঃশ্বাস ফেলে। আমি ভাবতেও পারছি না আমার ছেলে এমন কিছু করবে, তবে আমি কাউকে একাদশী বানাবো না। আমার ছেলে সাহস দিয়েছে, তুমি সাহস পেয়েছো, তবে এসব তুচ্ছ সম্পর্কের সমাপ্তি আছে। তোমাকে আমি ভালোভাবে বলছি, 2 দিনের মধ্যে আশ্রম থেকে চলে যাবে। এই পূর্বাঞ্চলের আশেপাশেও যাতে তোমাকে দেখা না যায়। আশা করি আমার ভালোভাবে কথা বলার সম্মান রাখবে তুমি। আর এম বসা থেকে উঠে আর কোনো কথা না বলে আশ্রম থেকে বের হওয়ার উদ্দেশ্যে হাঁটা ধরে। কিন্তু লিজা তের দিকে এগিয়ে যায়। কি খুব কষ্ট হচ্ছে? আমি তো ভেবেছিলাম এর থেকেও বেশি কিছু করব। বলেই কিঞ্চিত হাসে লিজা। সত্যি বলছি, আমার জীবনের সবচেয়ে বড় আফসোস থাকবে আমি তোমাকে এত সহজে ছেড়ে দিচ্ছি। এটা ভুল হচ্ছে নাকি সঠিক আমি জানি না, তবে একটা কথা মাথায় রাখবে, তোমাদের মতো মেয়েদের কিছুদিন শরীরচর্চা করার জন্যই ছেলেরা ব্যবহার করে এবং সময় কাটায়, যেমন জাঙ্কুক। আমি ভাবতে পারছি না তোমরা এমনটা কিভাবে করলে, কিন্তু এতটুকু নিশ্চিত হয়েছি তুমি চরিত্রহীনা থার্ড ক্লাস একটা মেয়ে। শেষের কথাটা দাঁতে দাঁত চেপে বলে লিজা তার মাথায় ধাক্কা মেরে সেও আশ্রম থেকে বের হওয়ার উদ্দেশ্যে হাঁটা ধরে। চোখ বন্ধ করে কয়েক কদম পেছনের দিকে চলে যায়। আশেপাশে অলরেডি কানা ঘোষা শুরু হচ্ছে তাদেরকে নিয়ে। তে এটা ভালোভাবে বুঝতে পারছে। তে শরীর ছেড়ে মাটিতে বসে পড়ে। তার মনে পড়ে প্রথম যেদিন কিম নামজুনের সাথে দেখা হয়েছিল আর আজ শেষ, দুটোতে কতটা ভিন্নতা। সে শব্দ করে হেসে ওঠে, মুখে হাত দিয়ে হাসা শুরু করে। তার হাসির শব্দ পুরো আশ্রম জুড়ে। তেকে হঠাৎ এভাবে হাসতে দেখে বাকিরা ভয় পেয়ে যায়। তে মুখে হাত দিয়ে পাগলের মতো হাসছে, তার শরীর কাঁপছে। এক পর্যায়ে তার চোখ দিয়ে পানি পড়ছে, তবে তার হাসি থামছে না। বেলা গড়িয়ে দুপুর, বিকেল সন্ধ্যা পার হয়ে চারদিকে অন্ধকার ঘিরে ধরে। তে তার ঘরে বিছানার সাথে হেলান দিয়ে বসা। সে ধীরে ধীরে নিঃশ্বাস ফেলার সাথে আশেপাশে চোখ বোলাচ্ছে এবং কিছু একটা খুব গভীরভাবে চিন্তা করেছে ঘরে ঢোকার পর থেকে। সে যে দুপুরে ঘরে ঢুকেছিল এরপর আর বের হয়নি। বাঘেও ডেকেও তাকে বের করতে পারেনি। কিছুক্ষণ চুপচাপ বসে থাকে, তারপর আচমকা বসা থেকে উঠে দ্রুত আলমারি থেকে কাপড় টাকা পয়সা বের করে ব্যাগ গোছাতে ব্যস্ত হয়ে পড়ে। বুকের ভেতর কতটা যন্ত্রণা হচ্ছে সে জানে। এটাই সুযোগ ওই অমানুষের কাছ থেকে পালানোর। তের হাত পা কাঁপছে। আপাতত যে পরিস্থিতি, জাঙ্কুক জিহপানটিকে কিছু করেও লাভ নেই, কারণ আরেন তাকে আশ্রম থেকে চলে যেতে বলেছেন পাগলের মতোতে। যার সামনে পেয়েছে সব ব্যাগে ঢুকিয়ে টেবিলের খাতা কলম নিয়ে আঙ্কেল আন্টি আর বাচ্চাদের উদ্দেশ্যে একটা চিঠি লিখতে বসে। সব শেষেতে নিজের জীবন থেকে ওই ব্যক্তির কারণে আশ্রয়টাও হারিয়ে ফেলল। কিছু না থাকার সত্ত্বেও যা ছিল সব হারিয়ে ফেলল। টেবিলের উপর সাদা কাগজে কিছু কথা লিখে রাখা। রাতের অন্ধকারে ব্যাগপত্র নিয়ে সে বের হয়ে গেল অজানা কোনো গন্তব্যে। সকাল সকাল আশ্রমের এক মহিলা তের খোঁজ নিতে এসে দেখে টেবিলে একটা কাগজ পড়ে আছে। তার আর বুঝতে বাকি নেই তে চলে গেছে। এরপর 2 দিন কিভাবে যেন চোখের পলকে কেটে যায়। আজ 6 দিন পর জাঙ্কুক রাশিয়া থেকে কোরিয়া ফিরল। আপাতত সে চলন্ত গাড়িতে। জাঙ্কুক পেছনের সিটে শান্ত দৃষ্টিতে বাহিরের দিকে চেয়ে আছে, তবে আজ তার মুখে গম্ভীরতার ছিটে ফোটাও নেই। খুব স্বাভাবিক ভঙ্গিতে বসা, কিন্তু এতটা শান্ত থাকা
কোনো কিছুর আভাস দিচ্ছে না তো? আগে কোথায় যাব স্যার? জাঙ্কুক বাহিরের দিকে দৃষ্টি রেখে গভীর নিঃশ্বাস ফেলে, অতঃপর ভারী কণ্ঠে শুধায়, মেনশনে। সকাল থেকে মেনশনের প্রতিটা কোনায় কোনায় খুশির খবরের ছড়াছড়ি। আজ লিজা আর জাঙ্কুকের বিয়ের তারিখ ঠিক করা হবে, আর বিয়েটাও খুব দ্রুতই হবে। সবাই বিয়ে নিয়ে কথাবার্তা বলছেন। আধ ঘন্টা কেটে যায় এভাবে। নিজেদের মধ্যে সবাই কথাবার্তা বলার মাঝে আসামিক বাহিরে গাড়ির শব্দও শুনে বুঝতে পারে জাঙ্কুক চলে এসেছে। লিজার মুখে হাসি চওড়া হয়। মনে মনে ভেবে ওঠে, এখন তার রাস্তায় বাধা হওয়ার মতো কেউ নেই তার বরাবর হয়ে জাঙ্কুকের পাশে দাঁড়ানোর। লিজা খুশি মনে সদর দরজার দিকে পা বাড়ায়। জাঙ্কুক গাড়ি থেকে নেমে নেভি ব্লু কালার কোটটা গা থেকে খুলে এক হাতে ঝুলিয়ে ধীর গতিতে সিঁড়ি বেয়ে দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে। জাঙ্কুক খুব শান্ত ভঙ্গিতে লিজার দিকে পা বাড়াচ্ছে। তবে দুজন অনেকটা কাছে চলে আসতে আসতে আচমকা জাঙ্কুক লিজার চোয়ার শক্ত করে চেপে ধরে ফুলের দিকে ফেলে দেয়। আসম্মিক ঘটনায় উপস্থিত সবাই বিস্মিত হয়, বসা থেকে দাঁড়িয়ে যায়। লিজা ফ্লোরে হুমড়ি খেয়ে পড়েছে। জাঙ্কুকের শান্ত মুখশ্রী এবার শক্ত হয়ে উঠেছে। তোর সাহস দেখে নিজেকে কন্ট্রোল করা দেয়। সে তাতে দাঁত চেপে বলে। লিজা ঘন ঘন শ্বাস ফেলার সাথে জাঙ্কুকের দিকে তাকিয়ে চেঁচিয়ে ওঠে। জাঙ্কুক লিজার দিকে তাকিয়ে এই কদম বাড়ায়, একদম আওয়াজ কম, না হলে এখানে গিরে ফেলতে একটু সময় নিব না। জাঙ্কুক রক্ত চোখে কিছুক্ষণ লিজার দিকে চেয়ে থাকে, অতঃপর রুক্ষ পায়ে কদম ফেলে তার বাবার বরাবর সোফায় গিয়ে পায়ের উপর পা তুলে বসে। লিজার দৃষ্টি জাঙ্কুকের দিকে স্থির। লিজা ফের চেঁচিয়ে ওঠে, খবর কানে চলে গেছে তাই না? ওই রক্ষিতার জন্য এত দরদ? আই উইশ সামওয়ান টু বিন্ড ইউ অ্যান্ড এফকে ইউর অ্যাটিটিউড ফাকিং বিচ। উচ্চ কণ্ঠে বলে ওঠে জাঙ্কুক। সবাই তার মুখে তুইতুকারি আর এরূপ কথা এবং গালি শুনে হতভম্ব। যেখানে জাঙ্কুককে সব পরিস্থিতিতে ঠান্ডা মাথায় সচরাচর দেখা যায়। লিজা রেগে থরথর করে কেঁপে ওঠে, চোখের কোণায় অশ্রু জমে উঠেছে। জাঙ্কুক এক হাত দিয়ে চোয়াল ঘষে, তার চোখ মুখ লাল হয়ে গেছে। তার বরাবর দাঁড়ানো আরএম এই ধরনের আচরণ দেখে সোফায় ধীরে ধীরে বসে পড়ে। তার পাশে বাকিরা বিস্ময় ঘোর কাটিয়ে উঠতে পারছে না। জাঙ্কুক তার এক পা দ্রুত গতিতে নাড়াচ্ছে। সে রাগ সংযত করতে না পেরে উত্তেজিত হয়ে পড়েছে। বসার ঘরে খানিকটা সময় নিস্তব্ধতা বিরাজ করে। অতঃপর জাঙ্কুক তার আঙুল থেকে এঙ্গেজমেন্ট রিং খুলে চোয়ার শক্ত করে ফুলুরি ছড়ে ফেলতেই এবার নিস্তব্ধতা ভেঙে আরএম হুঙ্কার দিয়ে ওঠেন, তোমার সাহস হয় কি করে আমার সামনে বসে এগুলো করার? তোমরা বাধ্য করেছ, এখন মানতে না পারলে আমার কিছু করার নেই। লজ্জায় আমার মাথা নত হয়ে যাচ্ছে জাঙ্কুক। তোমার থেকে আমি এসব আশা করি না। আমার অহংকার নষ্ট করে দিচ্ছ তুমি। আমরা অপমানিত বোধ করছি মিস্টার আরএম। যে সম্পর্ক 6 বছর আগে থেকে ঠিক করে রাখা হয়েছে, আমার মেয়ে বছরের পর বছর এই বাড়িতে পড়ে আছে এই দিনের জন্য। লিজার মা বলে ওঠে। জাঙ্কুক কিছুটা হেসে বলে, খুব আফসোস হচ্ছে, যা পরিকল্পনা করে রেখেছিলেন তা সফল হলো না। সমস্যা আপনার মেয়ের মধ্যে। আমি চেয়েছিলাম সে থাকুক, কিন্তু আমার চলার মাঝে সে বাধা হয়ে দাঁড়ায়। তাকে আমি ছুঁড়ে ফেলতেও সময় নষ্ট করি না। তোমার লজ্জা করছে না এসব বলতে? বাবা হয়ে কি এখন তোমার চরিত্র নিয়ে বলতে হবে? বলতে পারো, সমস্যা নেই, আমার কাছে এসব স্বাভাবিক। তুমি বলছো এসব স্বাভাবিক? আমি তোমাকে ত্যায্য করবো জাঙ্কুক। আমার সম্মান আমার কাছে অনেক বেশি মূল্যবান। মুখের ভাষা আমার হারিয়ে যাচ্ছি। আমার বিশ্বাস হচ্ছে না জাঙ্কুক তুমি আমাকে এতটা নিচু করবে। কথাগুলো বলে আরে মাথা নত করে নেয়। অবশ্যই তুমি চাইলে আমাকে ত্যায্য করতে পারো, এটা তোমার সিদ্ধান্ত, কিন্তু আমি জানি তুমি আমার বাবা। এটা আমার মধ্যে সারা জীবন থাকবে। তবে আমি ইমোশনাল ভাবে চিন্তা করি না। ছোট থেকে মম আর তোমার কথা আমি সবসময় সম্মান করে এসেছি। এই বলে এটা ভেবে নেওয়া ভুল। আমি তোমাদের সব কথা শুনতে বাধ্য। আমি চেয়েছি, আমি সম্মান করেছি, কিন্তু আমি যদি কিছু চাই তার আগে কোনো কিছুর গুরুত্ব আমার জীবনে থাকে না। লিজা শব্দ করে হাসে। লজ্জা করে না বলতে? নিজের ফিয়ান্সের থেকে রক্ষিতাকে বেশি গুরুত্বপূর্ণ বলতে? জাঙ্কুক চোখ মুখ আবারও শক্ত করে, আরও কিছু বাজে গালি দিয়ে উচ্চকণ্ঠে বলে, শি ইজ মাই ওয়াইফ, তাই কোনো কথা বলার আগে ভেবে চিনতে বলবে। বসার ঘরের সবার বিস্ময় ঘোর কাটিয়ে ওঠার আগে জাঙ্কুকের মুখ থেকে এমন কিছু শুনবে তারা কখনোই ভাবেনি। সবাই এখন স্তব্ধ। আরএম শৈলের ভার ছেড়ে সোফায় হেলিয়ে বসে। জাঙ্কুক বসা থেকে উঠে গম্ভীর মুখে হাত ঘড়িতে সময় দেখে আরএমকে উদ্দেশ্য করে বলে, খুব শীঘ্রই রাশিয়া ফিরে যাব। এবার রাশিয়া যাওয়ার পর কোরিয়া কবে আসবো জানা নেই।
মিস্টার RM, এসব কি? আমার মেয়েকে এতদিন যে আশায় রেখেছেন তার কি হবে? সমাজে নিজের মুখ কি করে দেখাবো আমরা? এর দায় কে নিবে? জাংকুক উপহাস করে হেসে ওঠে। ফুল ফ্যামিলি গোল্ড ডিগার। যাই হোক, আমার একটা কাজ আছে, যেতে হবে। আজ বাসায় ফিরবো না। জাংকুক কথাটা বলে কাউকে পাত্তা না দিয়ে সদর দরজার দিকে হাঁটা ধরে। লিজা হাত মুষ্টিবদ্ধ করে কান্না মাখা কণ্ঠে পাগলের মতো বলে ওঠে, তুমি এটা করতে পারো না জাংকুক। তুমি ওই 18 মেয়েকে বিয়ে করেছো, এটা মিথ্যে। আমার কি হবে একবার ভাবো। আমি নিজের মুখ দেখাতে পারবো না। এঙ্গেজমেন্ট ভেঙে দিতে পারো না তুমি? জাংকুক বিরক্তি মুখে ঠোঁট কামড়ে কিছুক্ষণ লিজার কথাগুলো শুনে তারপর ফিসেল হাসে। লিজার মুখের উপর পড়ে থাকা চুলগুলো খুব যত্ন সহকারে সরিয়ে আচমকা আবারও তার চোয়াল চেপে ফিসফিস করে বলে, আমি অনেক কিছু করতে পারি এবং করেছিও। আর মিথ্যা বলে সময় নষ্ট করার মতো জীবন জাংকুক না, বুঝতে পেরেছ? জাংকুক ক্রোধ ভরা দৃষ্টিতে তাকিয়ে তার চোয়াল ধীরে ধীরে এতটা শক্ত করে ধরে যেন সে ভেঙে ফেলবে। লিজা ব্যথায় ছটফট করে ওঠে। আমার সাথে লেগে ভালো করনি, এবার ফল ভোগ করো। বলে সে লিজার গাল ছেড়ে দিতেই লিজা তার হাত খামচে ধরে চিৎকার করে বলে ওঠে, তুমি আমাকে ছাড়তে পারো না। আমাকে বিয়ে করতে হবে তোমার, বুঝতে পেরেছো? না হলে আমি কিন্তু। বাকিটা বলার আগে জাংকুক ঝটকা মেরে হাত ছাড়িয়ে নেয়। মরার কথা বলে লাভ নেই, কারণ আমারই তোমাকে মেরে ফেলতে ইচ্ছে করছে। এখন আমি না তোমাকে মেরে দেই। RM আশম্বিকভাবে জিজ্ঞাসা করে ওঠে, ওই মেয়ে এখন কোথায়? জাংকুক লিজার দিকে দৃষ্টি রেখে রুক্ষ শ্বাস ফেলে, তবে কিছু বলে না। হন হন করে সদর দরজা দিকে বের হয়ে যায়। লিজা শব্দ করে কেঁদে ফ্লোরে বসে পড়ে। জাংকুক সিঁড়ি বেয়ে নেমে গাড়িতে উঠে বসতেই পিয়নজন কোনো রকম কথা ছাড়া গাড়ি স্টার্ট করে। অতঃপর প্রায় আধ ঘন্টার রাস্তা পার করে ফার্ম হাউসের গেটের কাছে গাড়ি থামতেই জাংকুক গাড়ি থেকে নেমে চোখে মুখে গভীরতার ছাপ নিয়ে রুক্ষ পায়ে হেঁটে ফার্ম হাউসের ভিতরে প্রবেশ করে। সোজা দোতলার সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। সে প্রতিটা সিঁড়িতে পা রাখার সাথে সাথে কেমন শব্দ করছে। সে গায়ের কালো রঙের শার্ট বুকের কাছের বোতাম দুটো খুলে ফেলে। শার্টের হাতা ফোল্ড করতে করতে উপরে উঠে তার ঘরে প্রবেশ করে। জাংকুক গম্ভীর মুখে বাঁকা হাসি ফুটিয়ে তোলে। আজ লাগছে আমি আমার পাখিকে আসলে আমার খাঁচায় বন্দি করেছি, কিন্তু তুমি ভাবলে কি করে আমার থেকে তুমি পালাতে পারবে? জাংকুক হাঁটু ভেঙে বসে পড়ে। বাহির থেকে আসা হালকা আলো এলোমেলো তেকে দেখা যায় সে কতটা দুর্ভাগা। জাংকুক হালকা ঘাড় কাত করে তার পা থেকে মাথা অবধি দেখে বড় বড় চুল শরীরের সাথে পিছিয়ে আছে। পরনের জামা কাপড়ের বেহাল দশা, আর এক পায়ে শিকল বাঁধা। জাংকুক হাসে, তোমার প্রতিটা কদমের খবর আমার কাছে আসে। আর তুমি রাতের অন্ধকারে পালাতে চেয়েছিলে। সে হাত বাড়িয়ে তেকে স্পর্শ করে। তৎক্ষণাৎ তে হাতে ফল কাটার ছুরি নিয়ে জাংকুকের উপর আক্রমণ করে বসে, কিন্তু জাংকুক দক্ষ হাতে তাকে আটকে ধরে শব্দ করে হেসে ওঠে, নাইস ট্রাই। আমি আবারও তোমার প্রতি ইমপ্রেস। তে চিৎকার করে ওঠে তার কথার মাঝে, মেরে ফেলবো, আমি আপনাকে মেরে ফেলবো। কেন আমার জীবনটা এভাবে শেষ করে দিচ্ছেন? কেন বুঝতে পারছেন না? আমি থাকতে চাই না আপনার সাথে। তের ছুরি ধরে রাখা হাতটা অনিয়ন্ত্রিতভাবে কাঁপছে। উপরে শ্বাস দেখালো সে ভিতরে ভিতরে শেষ হয়ে গেছে। জাংকুক ঠোঁটে হাসি বজায় রেখে তাকে ছেড়ে বসা থেকে উঠে সোফার কাছে গিয়ে আয়েশভঙ্গিতে বসে। তে কাঁদছে, সে কাঁদছে, নিজের এতটা করুণ অবস্থা নিতে পারছে না। নিজের সাথে করা ওয়াদা ভঙ্গ হয়ে গেছে, চোখের পানি ধরে রাখতে পারছে না। 2 দিন যাবৎ এই ঘরে বন্দি। তে তার 2 হাত দিয়ে নিজের চুল টেনে চিৎকার করা শুরু করে, ছেড়ে দিন আমাকে, যেতে দিন। পাগলের মতো পায়ে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা সেটা খোলার জন্য টানা শুরু করে। পায়ে প্রচণ্ড ব্যথা পাওয়া সত্ত্বেও টেনে খোলা যাবে না, তবুও সে চেষ্টা করে। জাংকুক শীতল দৃষ্টিতে তাকে দেখছে, তাকে দেখে তার ভালোই লাগছে। তে এবার নিজের হাত ফোরে জোরে জোরে আঘাত করছে। তার ভেতরের যন্ত্রণা থেকে এই যন্ত্রণা কোনো রকমই তার গায়ে লাগছে না। তবে এক পর্যায়ে ক্লান্ত হয়ে ফ্লোরে ঢলে পড়ে। গুনগুন শব্দে তার করুণ কান্নার শব্দ পুরো ঘর জুড়িয়ে যায়। জাংকুক ঠোঁট কামড়ে দুটো চোখ সরু করে, তোমার জন্য ভালো এটাতেই, সব কিছু মেনে আমার সাথে থাকো, আমি কখনো মুক্তি দেব না তোমাকে। তে করুণ চোখে জাংকুকের দিকে ঘুরে তাকায়, আমি মরে যাব, আমার জীবন ভিক্ষা দিন, আমি থাকতে চাই না আপনার সাথে। আমি সত্যি বলছি, আমি কাউকে আপনার আমার কথা বলবো না, বিয়ের কথা বলবো না, আমি আপনার থেকে কোনো কিছু চাইবো না, শুধু আমাকে মুক্তি দিন। জাংকুক হেসে না সূচক মাথা নাড়ায়, পুরো দুনিয়াতে তোমাকে শুধু আমার প্রয়োজন, আর কারো না, তাই থাকতে হবে তোমার আমার সাথে। আমি আসক্ত হয়ে পড়েছি তোমার প্রতি।
তে নিজের শরীর টেনে তুলে। দুদিন ধরে সে না খাওয়া, শরীরে শক্তি নেই, তবুও কোনোভাবে দাঁড়িয়ে জাংকুকের দিকে এগোয়। তার এগোনোর সাথে শেকল ফ্লোরে ঘষে ঘষে শব্দ করছে। জাংকুক স্থির দৃষ্টিতে তের দিকে তাকিয়ে তে তার কাছে গিয়ে তার পায়ের কাছে বসে, তার হাঁটুতে মাথা রেখে বলে, আমার কাছ থেকে সব পেয়েছেন, আমার কিছু নেই, আমাকে ভিতর থেকেও নিঃস্ব করে দিয়েছেন। আপনি আমার প্রতি আসক্ত না, আপনি একজন সাইকো। এক নারী থাকা সত্ত্বেও আরেক নারীকে নিজের জীবনে বিনোদনের জন্য রেখেছেন। পেয়েছেন তো, এবার ছেড়ে দিন, আমি প্রতিনিয়ত মরে যাচ্ছি। কথাগুলো বলতে বলতে তে মাথা তুলে জাংকুকের দিকে তাকায়। একেবারে মেরে ফেলুন দয়া করে, প্রতিনিয়ত মরার থেকে একেবারে মরে যেতে চাই। তে ধীরে ধীরে জাংকুকের কাছে যেতে যেতে মেরে ফেলার করুণ ভিক্ষা চাইতে থাকে। জাংকুক তাকে চুপচাপ দেখছে, শুধু দেখলে বলে ভুল হবে, মুগ্ধ চোখে দেখছে। তে জাংকুকের কোলের উপর উঠে তার একদম মুখের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলে, আমাকে আঘাত করুন, এতটা আঘাত করুন যে আমি মরে যাই, দয়া করে আঘাত করুন, যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। আমি ভালোবাসি তোমার সব কষ্টকে, যেগুলো তুমি আমার থেকে পেয়ে থাকো। আমি ভালোবাসি তোমার কান্না আর ঘৃণাকে, যার কারণ শুধুমাত্র আমি। আমি ভালোবাসি তোমার বাধ্য হওয়াটাকে, যেটা তোমাকে আমার সাথে রাখবে। আমার ভালোবাসার ভাষা, আবেশ এবং উন্মাদনা, সেটা একমাত্র তুমিতে। দুজনের এমন মুহূর্তে জাংকুকের মুখে ভালোবাসার কথা শুনে সে বলা শুরু করে, আমার নিঃশ্বাস যে পর্যন্ত চলবে আমি শুধু আপনাকে ঘৃণা করবো জিয়ন জাংকুক। জাংকুক তের এই অবস্থাতেই তেকে একদম নিজের সাথে মিশিয়ে নেয়। তার হাত চলে যায় তের জামায়। জাংকুক তের শৈলে নিজের রাজত্ব চালাতে থাকে। এদিকে তে না চাইতেও অসহ্য যন্ত্রণা সহ্য করতে হচ্ছে। ঘন্টা খানেক দুজন আবেগপূর্ণ ঘনিষ্ঠতার সময় কাটিয়ে জাংকুক ক্লান্ত শরীর নিয়ে তের উপর থেকে সরে যেতেই তে তার শরীর ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে ফেলে। জাংকুক চোখ বন্ধ রেখে ব্ল্যাঙ্কেটের নিচে তের নরম উদরে হাত রাখে। তেকে স্পর্শ করা থেকে সে দূরে থাকবে না। তের চোখ দিয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়ে। শরীর মন দুটি আপাতত কোনো কিছুই নিতে পারবে না। সে শ্বাস ফেলে অনুভব করে তার পায়ে এখনো শিকল বাঁধা, যেটার ব্যথা আর নিতে পারছে না। এবার কোনো মানুষই এমন জীবন কাটাতে পারবে না। আপনি আমাকে বন্দি করে রেখেছেন, কিন্তু মনে রাখবেন, সুযোগ একদিন আসবে ঠিকই, আর আমি সেদিন ঠিকই পালাবো। সে ক্লান্ত গলায় ধীর স্বরে বলল। জাংকুক চোখ বন্ধ রেখে কিছুটা শব্দ করে হাসে। তারপর, তোমাকে আমি পাতাল থেকে খুঁজে বের করে হলেও ভয়ঙ্কর মৃত্যু দেব, ট্রাস্ট মি। মানুষ মারার অভ্যাস আছে আমার। তাহলে কসম কেটে বলছি জিয়ন জাংকুক, আজ আমার ছুরি চালাতে হাত কাঁপলো, একদিন ঠিকই পারবো। সেদিন না হয় আপনাকে মারবো, না হয় নিজে মরবো। দুটোতেই আমার মুক্তি, যা আমি নিয়ে ছাড়বো। আমার হাসি খুশি জীবনকে আপনি এমন পর্যায়ে নিয়ে এসেছেন, আপনার থেকে মুক্তি পাওয়ার জন্য আমি সব কিছু করবো। জাংকুক চোখ খুলে তেকে এক টান মেরে শক্ত করে নিজের শরীরের সাথে মিশিয়ে নেয়। আমি অপেক্ষা করব সেদিনের। আমি দেখতে চাই তোমার কতটা সাহস হবে আমাকে মারার বা নিজে মরার। এরপর কেটে যায় 1 মাস। তে গেস্ট হাউসে জীবন্ত লাশের মতো জীবন পার করছে। তার দুনিয়াতে থাকা না থাকা কোনো কিছুতেই প্রভাব পড়ছে না। কেউ তার খোঁজ করছে না। তার তো কেউ নাই, খোঁজ করবে কে? যারা আছে তাদের জন্য চিঠি লিখে এসেছে। বাহিরের জগৎ থেকে এতদিন বন্দি থাকতে থাকতে সে কেমন একটা হয়ে গেছে। জাংকুকের সাথে নিজে থেকে ঘনিষ্ঠ হওয়ার পর আগের থেকে আরো চুপচাপ আর শক্ত আবরণ নিয়ে নিজেকে ঢেকে ফেলেছে। 1 মাসের মধ্যে জাংকুক বেশিরভাগ গেস্ট হাউসে থেকেছে, তবে তার সাথে না, অন্য রুমে থেকেছে। শুধু মাঝে মাঝে প্রয়োজনে তার কাছে এসেছে। তেও চুপচাপ সহ্য করেছে। এতটুকু বুঝতে পারছে তাকে ধৈর্য রাখতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। যেমনটা জাংকুক বলে, সময় সুযোগকে পায়ের নিচে নিয়ে আসে। সেও তার অপেক্ষা করছে। এখন তে ড্রেসিং টেবিলের কাছে বসে আছে। তার জন্য 2জন মেয়ে রাখা হয়েছে, তাকে খেয়াল আর নজরে রাখার জন্য। তে মনে মনে তাচ্ছিল্য হেসে পায়ের শেকলের দিকে এক নজর দেখে, যা এখনো খোলা হয়নি। তবুও তাকে আটকে রাখার জন্য কত আয়োজন। আয়নার দিকে তাকিয়ে তে নিজ মনে এসব ভেবে চলেছে। 2জন মেয়ের মধ্যে একজন তের চুল চিরুনি করে দিচ্ছে, আর একজন সকাল থেকে তার জামা কাপড় গোছাচ্ছে। তে প্রশ্ন করেনি, কিন্তু তার চোখে সবটাই পড়ছে। দরজা খুলে জাংকুক আর ইয়নজন কথা বলতে বলতে প্রবেশ করলো। 2জন মেয়ে তাদেরকে দেখে গুড মর্নিং জানিয়ে সঙ্গে সঙ্গে হাতের কাজ থামিয়ে দৃষ্টিনত করে দাঁড়ায়। তে জাংকুককে আয়নায় এক নজর দেখে মুখ কালো করে সেও দৃষ্টিনত করে ফেলে। জাংকুক 2জন মেয়েকে জিজ্ঞাসা করে, সব কিছু রেডি?
দুজন মেয়ে একসঙ্গে হ্যাঁ সূচক মাথা নাড়ানোর সাথে জি স্যার বলে ওঠে। জাঙ্কুক আদেশ করে তের পা থেকে শিকড় খুলে দেওয়ার জন্য। তার আদেশ পেয়ে তের চুল চিরুনি করে দেওয়া মেয়েটি দ্রুত তার পায়ের শিকড় খুলে দিয়ে আবার কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। জাঙ্কুক ইয়ংজনকে দিয়ে তের জামা কাপড় গুছিয়ে রাখা লাগেজটা নিয়ে যেতে বলে। অতঃপর সে তের কাছে এসে হাত টেনে বসা থেকে উঠিয়ে নিচে যাওয়ার উদ্দেশ্যে হাঁটা ধরে। তে এখনো চুপ, তবে ভাবতে থাকে তাকে আবার কোথায় নিয়ে যাচ্ছে। দুজন সিঁড়ি বেয়ে নিচে নেমে সোজা গার্ডেনে হাঁটতে থাকে। শীতের সকাল, বাইরে কুয়াশা এখনো চারপাশে। তের কপালে ভাঁজ পড়ে, আশেপাশে তাকায়। জাঙ্কুক তাকে অনেকটা টেনে হিঁচড়ে হাঁটছে। তে গেটের বাইরে গাড়িতে ইয়ংজনকে লাগেজ রেখে এক পাশে দাঁড়াতে দেখে। জাঙ্কুক গাড়ির কাছে গিয়ে তের হাত ছেড়ে দেয়। ইয়ংজন ওর থেকে দুটো পাসপোর্ট আর কিছু কাগজ নেয়। তেকে ঠেলে গাড়ির ভেতরে ঢুকিয়ে নিজে গাড়িতে উঠে বসে। তে এবার ক্রোধ নিয়ে জিজ্ঞাসা করে ওঠে, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? কোথায় নিয়ে যাচ্ছেন? আমার দুনিয়াতে, যেখানে আমি ছাড়া তুমি বাধ্য হয়ে অচল হয়ে পড়বে পুরোপুরিভাবে। জাঙ্কুক বাঁকা এসে খুব শান্ত কণ্ঠে বলে ওঠে। তে চেঁচিয়ে ওঠে, চরিত্রহীন পুরুষ, এখন আমাকে রাশিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা কি ভেবেছেন আমি বুঝতে পারছি না। একটা কোরিয়াতে রাখবেন আর একটা রাশিয়াতে? জঘন্য পুরুষ, আমাকে এতটা নিচু বানাতে আপনার বিবেকে বাঁধে না? জাঙ্কুক ঠোঁট কামড়ে তের দিকে কিছুক্ষণ চেয়ে থাকে, তারপর ইয়ংজনকে বলে গাড়ি স্টার্ট দিতে। হুট করে সে তের চুলের মুঠি শক্ত করে ধরে, তাতে দাঁত চেপে বলে ওঠে, বেশি কথা বলা আমার পছন্দ না। তুমি আমাকে বা নিজেকে কি ভাবছো আমার কোনোটাতেই যায় আসে না। যা খুশি ভাবতে থাকো, তবে একটা কথা মাথায় রেখো, এখন থেকে তোমার সব কিছু আমি তোমার দুনিয়া। আমি ছাড়া তোমার কোনো গতি নেই। তে দাঁত চেপে শক্ত চোখে তার দিকে চেয়ে আছে। জাঙ্কুক তার চোর ছেড়ে সোজা হয়ে বসে হাত ঘড়ির দিকে তাকায়। এই দিকে তে, সে মনে জ্বলন্ত আগুন নিয়ে জাঙ্কুকের থেকে চোখ সরিয়ে বাহিরের দিকে দৃষ্টি ফেলে। একদিন সে এই ঘৃণার আগুন দিয়ে তাকে জ্বালিয়ে দেবে, তাকে ধ্বংস করবে, আর না হয় তাকে নিজ হাতে হত্যা করবে। এই গল্পের প্রথম সিজনের সমাপ্তি এখানেই। দ্বিতীয় সিজন আরও বেশি রোমাঞ্চকর হবে।